জামালের মেয়ে আয়েশা ভয়ানক অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল। মা মরা মেয়ে, আমার ছোট মেয়েটাকে জন্ম দিয়ে মা মরে গেল। বুকে আগলে 5 বছর ধরে বেঁচে আছি। মেয়েটার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব? জামাল, আমি তোকে কতবার করে বললাম ভালো ডাক্তার দেখা। আমি তো অনেক চিকিৎসা করলাম, জ্বর কমে না। প্রায় 3 মাস হয়ে গেল, এখনো আয়েশার জ্বর কমল না। আমার মনে হয় ওর ভেতরে অন্য কোনো সমস্যা আছে। বাবা, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ঠিক সুস্থ হয়ে যাব। কত দিন হয়ে গেল আমার বন্ধুদের সাথে দেখা করিনি, স্কুলে যাওয়া হয়নি, পড়াশুনো করতে পারিনি, খেলতে পারিনি। আমার খুব ইচ্ছে হয় বন্ধুদের সাথে স্কুলে যাব, খেলব। আর কয়েকটা দিন মা ধৈর্য ধর। টাকা পয়সা জোগাড় করে তোকে নিয়ে ভালো ডাক্তারের কাছে যাব। এরপর তুই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবি, তোর আর কোনো অসুখ থাকবে না। বাবা, আমি যদি মারা যাই তাহলে তুমি কষ্ট পেও না। মানুষ তো মরে গিয়ে আকাশে তারা হয়ে যায়। যখন আমার কথা তোমার বেশি মনে পড়বে তখন বাহিরে উঠানে গিয়ে আকাশে তারা দেখো। এমন কথা বলিস না মা, তোর কিছু হওয়ার আগে যেন আল্লাহ আমাকে তুলে নেয়। তুই ছাড়া আমার কে আছে বলতো? লক্ষ্মীমা আমার, তোমার বাবা তো সারাদিন মাঠে কাজ করে, তিনি তো আর বাড়ি থাকেন না। তোমার যত্ন তোমাকে নিজেই নিতে হবে। এই যে আমি তোমাকে ওষুধ দিয়ে যাচ্ছি, তুমি এগুলো নিয়মিত খাবে আর নিয়মিত খাওয়া দাওয়া করবে। আজ আমি আসি। অনেক দিন তো হয়ে গেল তোমার বউ মারা গেছে, এবার তোমার একটা বিয়ে করা উচিত। 5 বছর হয়ে যাচ্ছে, তোমার মেয়েটা একা। কি যে বলো তুমি! আমার মেয়েটা এমনি অসুস্থ, তাকে আর সৎ মায়ের কষ্ট ভোগ করতে দিতে চাই না। কেন শুধু শুধু ভাবছ? সৎমাও তো ভালো হতে পারে, অনেক যত্ন নিতে পারে। তুমি সারাদিন মাঠে থাকো, তোমার মেয়েটা বাড়িতে একা একা থাকে, তার সেবা করার জন্য হলেও তো একজন মেয়ে দরকার। ঠিক কথা বলেছ, কিন্তু এখন যদি আমি বিয়ে করি তাহলে লোকে কি বলবে? আমার মেয়েটা হয়তো মনে মনে অনেক কষ্ট পাবে। এমনিতেই মেয়েটার মা নেই, সারাক্ষণ সে আমাকে আঁকড়ে ধরে বেঁচে আছে। যা হবে তা ভালোই হবে। আমি তোমাকে একজন মেয়ের সন্ধান দিতে পারি, ও আমার সম্পর্কে বোন হয়। মেয়েটি অনেক ভালো, যদি তুমি রাজি থাকো তাহলে আমি বিয়ের কথা আগাতে পারি। তুমি আমার বন্ধু মানুষ, যা ভালো মনে করো তাই করো। আমি ছোটবেলা থেকেই তোমার সাথে আছি। আমি চাই তুমি সবসময় ভালো থাকো। তোমার যখন প্রথম স্ত্রী মারা যায় তখনও আমি তোমাকে বিয়ের কথা বলেছিলাম, কিন্তু তুমি রাজি হওনি। এখন তোমার মেয়েটা বড় হচ্ছে, তার দেখাশোনা করার জন্য একজন মেয়ে দরকার বাড়িতে। ঠিক আছে, তুমি তাহলে বিয়ের প্রস্তাব পাঠাও, আমি বিয়ে করতে রাজি আছি। ঠিক আছে, তুমি যদি রাজি থাকো তাহলে আমি আগামীকালই বিয়ের প্রস্তাব নিয়ে যাব, আর পরের সপ্তাহে ভালো একটা দিন দেখে বিয়ের ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, চলো মাঠে যাই, কাজ আছে। কাজ শেষ করে আবার বাড়ি ফিরতে সন্ধে হয়ে যাবে। সবুজ জামিলার বাড়িতে যায় বিয়ের প্রস্তাব নিয়ে। জামিলা, বাড়িতে আছো? আমি সবুজ। আরে সবুজ ভাই যে, কতদিন পর তোমার সাথে দেখা। কেমন আছো তুমি? এসো এসো, ভিতরে এসো। আলহামদুলিল্লাহ, আমি ভালোই আছি। তোমার জন্য একটা বিয়ের সম্বন্ধ নিয়ে আসলাম। তোমার তো আর বাবা মা নেই, একা একা বাড়িতে থাকো, এভাবে থাকা ভালো না। গ্রামের মানুষগুলো তোমাকে নিয়ে মন্দ কথা বলে, এর থেকে বিয়ে করে সুখী হও। আমার মতো বাবা মা মরা মেয়েকে কে বিয়ে করবে? আমিও তো চাই বিয়ে করে সংসার করতে। তাই তো তোমার জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে এলাম। লোকটার বয়স একটু বেশি, 5 বছর আগে স্ত্রী মারা গেছে, ছোট্ট একটা মেয়ে, সেও অসুস্থ। তুমি তাকে বিয়ে করে দেখো, তুমি অনেক ভালো থাকবে। ঠিক আছে, তুমি যখন ভরসা দিচ্ছ তখন আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু ওই লোকের আগের পক্ষের যে মেয়ে আছে তাকে অন্য কোথাও পাঠিয়ে দিতে হবে। সতীনের মেয়ের সাথে আমি এক ঘরে থাকব না। আরে বাবা, আমি তো তোমাকে বললাম মেয়েটার মরণঘাতী অসুখ হয়েছে, মেয়েটার বাঁচার সম্ভাবনাই নাই। দেখবে কিছুদিন পর এমনিতেই মরেছে, আর তখন তোমার সংসার তো হবে একা। কি যে বলো তুমি! মানুষের হায়াত মাউতের কোনো ঠিক আছে নাকি? আবার দেখা গেল আমি তাকে বিয়ে করলাম, মেয়েটাও মরল না, তখন আমার সংসারের সব ভাগই মেয়েটাকে দিতে হবে? না না, এ হতে পারে না। তুমি ওকে বলো মেয়েটাকে যেন দূরে কোথাও যেন পাঠিয়ে দেয়। সতীনের মেয়ের সাথে সংসার করতে পারবো না। শোনো জামিলা, একবার যদি মেয়েটা মারা যায়, জামালের সব সম্পত্তির মালিক তুমি হবে। আর আমি এখন যদি বলি মেয়েটাকে অন্য কোথাও পাঠিয়ে দিতে, তাহলে সে বিয়েতে আর রাজি হবে না।
তখন দেখবে আমছালা দুটোই যাবে। এর চেয়ে তুমি একটু ধৈর্য ধরো। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। আচ্ছা মা, তুমি এই যে সারাদিন বাড়িতে একা একা থাকো, কেমন হয় যদি তোমার কাছে একটা মা থাকে? আমার মা তো অনেক আগেই মারা গেছে বাবা, আমি আবার মা কোথায় পাবো? তুমি কি সৎমার কথা বলছো? না না, আমি কোনো সৎমা চাই না। সৎমা যদি আমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে আমি কোথায় যাব? আমি যখন বাহিরে কাজ করতে যাই তখন সারাদিন তোর কথা চিন্তা করি। কি করছিস, কি খাচ্ছিস? আমি বাহিরের কাজে একদম মনোযোগ দিতে পারি না। তাই ভাবছি তোর জন্য একটা নতুন মা নিয়ে আসব, যে তোকে ভালোবাসবে আর আগলে রাখবে। মেম্বার চাচার বউ যখন মারা গেল তখন মেম্বার চাচা আবার বিয়ে করেছিল, তারপর মেম্বার চাচার বউও মারত। না, আমি কোনো মা চাই না। আমি একা আছি, একাই ভালো থাকতে চাই। সব মানুষ তোর সমান হয় না। দেখে শুনে ভালো একটা মানুষ নিয়ে আসব, যে তোকে অনেক ভালোবাসবে। দেখবি আর কোনো সমস্যা থাকবে না। তুমি যা ভালো মনে করো তাই করো। কবে আসবে আমার নতুন মা? শীঘ্রই আমি তোমার জন্য তোমার নতুন মাকে বাড়িতে নিয়ে আসব। এখন একটু ঘুমাও মা, আমার শরীরটা অনেক ক্লান্ত। জামাল আর জামিলার বিয়ে হয়ে যায়। জামিলা, তুমি খুব ভালো করেই জানো আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। শুধু মেয়ের মুখের দিকে তাকিয়ে তোমাকে বিয়ে করে ঘরের বউ করে আনলাম। আমার মেয়েটার যেন কোনো অযত্ন না হয়। ও কিন্তু খুব অসুস্থ। আরে না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখে শুনে রাখব। আয়শা, কোথায় গেলি মা? এই তো তোর নতুন মাকে আমি সাথে করে নিয়ে এসেছি। নতুন মা, তুমি আমাকে ভালোবাসবে তো, নাকি অন্য সব সৎ মায়ের মতো আমাকে অবহেলা করবে, আমার সাথে খারাপ ব্যবহার করবে? না না, আমি তোমার সব সময় যত্ন করব। তুমি বিশ্রাম নাও, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। আজকে থেকে আমার মাথা থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল। এখন আর বাইরে গেলে আমার আর বাড়ির জন্য দুশ্চিন্তা হবে না। আল্লাহর রহমতে শান্তিমতো কাজ করতে পারব। ঠিক আছে, গোসল করে আসো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। এই যে পোড়ামুখী, বেলা কয়টা বাজে? এখনো শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি উঠে যা, বাসনগুলো মেজে আন, তোর বাবার আসার সময় হয়ে গেল। মা, তুমি তো ভালো করে জানো আমার শরীরটা খারাপ, বিছানা থেকে উঠতে পারি না, আর তুমি আমাকে দিয়ে সারাদিন কাজ করাও, বাবার কাছ থেকে আমাকে লুকিয়ে রাখো। এভাবে আর কয়দিন চলবে মা? বাবা তো তোমাকে বিয়ে করেছে আমাকে দেখাশোনা করার জন্য। ভেবেছিস এই বাড়ির বউ হয়ে এসেছি তোর দাসী হওয়ার জন্য? আরে বোকার দল, তোর বাবার অনেক টাকা আছে, তাই আমি বিয়ে করেছি। বিয়ের সময় শুনেছিলাম তুই নাকি আর বেশি দিন বাঁচবি না, কিন্তু এখনো তোর মরার কোনো নামগন্ধই পাচ্ছি না। এসব তুমি কি বলছো? তুমি কি সত্যি চাও আমি এই পৃথিবী ছেড়ে চলে যাই? আমি যদি মরে যাই তাহলে বাবাও খুব কষ্ট পাবে। ধুর বোকা মেয়ে, তুই মরে গেলে তোর বাবা একটুও কষ্ট পাবে না। এখন আমি সন্তান সম্ভাবনা, কিছুদিন পরে আমার নতুন সন্তানকে পেলে তোর বাবা তোকে ঠিক ভুলে যাবে। দেখতে পাচ্ছিস না তোর জন্য তোর বাবার কত কষ্ট হচ্ছে? তোর এখন মরে যাওয়াই উচিত। মা, মৃত্যু তো আর আমার হাতে নেই, সব সৃষ্টিকর্তার লিখন। যদি আমাকে মৃত্যু না দেয় তাহলে আমি কি করব গো? আর আমাকে অত্যাচার করো না, তাহলে কিন্তু বাবা আসলে আমি সব বলে দিব। খবরদার, তোর বাবাকে যদি তুই কিছু বলিস তাহলে তোর বাবাকেও আমি মেরে ফেলব। তুই আর তোর বাবা দুজনকে মেরে এ বাড়ি থেকে চলে যাব। তুই নিশ্চয় চাস না তোর বাবার কোনো ক্ষতি হোক। না না মা, আমি বাবাকে কিচ্ছু বলবো না, তুমি নিশ্চিন্তে থাকো। 1 মাস হয়ে গেল, কোনো বৃষ্টি হচ্ছে না। কি হবে বলো তো? সবুজ, এভাবে চলতে থাকলে সব ফসল নষ্ট হয়ে যাবে। কি করব এখন? মাথায় কিচ্ছু ঢুকছে না। কি আর করবে বলো? অপেক্ষা করা ছাড়া তো আমাদের আর কিছু করার নেই। সবকিছু আল্লাহর ইচ্ছা। তিনি যদি বৃষ্টি না দেন, আমরা তো আর জোর করে নামাতে পারবো না। ঠিক আছে, চলো কাজ শেষ করে বাড়িতে ফিরে যাই। জামাল মাঠে কাজ করতে করতে হঠাৎ খেয়াল করে দেখে তার জমিতে একটা ছোট্ট আলুর গাছ হয়েছে। আহারে, ধান খেতেই আলু গাছটা কি করে এলো? তীব্র গরমে ছোট্ট আলু গাছটা কি করে বেঁচে আছে সেটাই তো বুঝতে পারছি না। গাছটা না, আমি আমার বাড়িতে নিয়ে যাই। এই যে মানুষ,
আমার গায়ে সাবধানে হাত দাও। এমনিতে তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে। তোমাদের জমিতে তো একদম পানি শুকিয়ে গেছে। 2 দিন হলো আমি কোনো পানি পান করতে পারছি না। আরে কি অদ্ভুত ব্যাপার, গাছ কি করে কথা বলে? তুমি কি জাদুর গাছ? এভাবে কি করে কথা বলছো? হ্যাঁ, আমি কোনো সাধারণ গাছ নয়, আমি হলাম একটা জাদুর গাছ। তাই তো মানুষের মতো কথা বলতে পারি। চলো, এখানে তো পানি নেই। আমার বাড়িতে তোমাকে নিয়ে গিয়ে প্রতিদিন আমি তোমাকে পানি পান করাবো, আর এক সময় দেখবে তুমি বড় হয়ে উঠেছো। না, তুমি তোমার বাড়িতে নিয়ে যেও না, আমি মরে যাব। এখানে আছি, আমি বেশ ভালোই আছি। তুমি এক কাজ করো, আমাকে বোতলে করে একটু পানি এনে দাও। কিন্তু এটা তো ধান ক্ষেত, এটা তো আলু ক্ষেত না। এখানে তুমি কখনোই টিকতে পারবে না। আমি তোমাকে খুব সাবধানে নিয়ে যাব, তুমি একটুও ব্যথা পাবে না। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমি তোমার বাড়িতে যেতে চাই। জামাল আলুর গাছ সাথে করে নিয়ে বাড়িতে গিয়ে তার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিল। বাবা, তুমি এত দেরি করে বাড়ি ফিরলে যে? আমি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তোমার জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি। দেখো, এটা একটা ছোট্ট আলু গাছ। এটা মানুষের মতো কথা বলতে পারে। কি যে বলো, গাছ আবার মানুষের মতো কথা বলতে পারে নাকি? আমার মনে হয় তুমি ভুল শুনেছ। আমি কোনো ভুল শুনিনি। এই দেখো, আমি তোর জন্য গাছটা সাথে করে নিয়ে এসেছি, কিন্তু তোর মাকে কিছু বলিস না। আচ্ছা বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি মাকে কিছুই বলবো না। জামাল তার বাড়ির এক কোণায় গাছটি লাগিয়ে দিল আর সেখানে পানি দিতে লাগল। এই যে নবাবের বেটি, সারাদিন শুধু আলু গাছে পানি ঢালিস, কাজকর্ম কিছুই করিস না। বসে বসে কে খাওয়াবে? যা, এখনই কাপড়গুলো ধুয়ে দে। বিশ্বাস করো মা, আজকে আমার শরীরটা অনেক খারাপ। আমি আগামীকাল কাপড়গুলো ধুয়ে দেব। সারা দিন তো শুধু কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। না না, আর একটু সময় দেব না তোকে। যা, এক্ষুনি কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়। আরে, খুব কষ্ট হয় আয়েশা। তোমার সৎ মা আসলে অনেক খারাপ। কত কষ্ট দেয় তোমাকে। কি করব, আমার ভাগ্যটাই এমন খারাপ। আমার নিজের মা মারা যাওয়ার পর থেকে বাবা আমাকে কোলে পিঠে করে বড় করেছে। বাবা বিয়ে করেছিল যেন আমি একটু ভালো থাকতে পারি, কিন্তু এই সৎ মা আমার উপরে অনেক অত্যাচার করে। ঠিক আছে, আজকে ফিরো, তোমার বাবাকে আমি সব বলবো। না না আলু গাছ, এ কাজ তুমি ভুলেও করো না। তুমি যদি সবকিছু বাবাকে বলে দাও, বাবাকে মেরে ফেলবে। তিনি অনেক খারাপ একজন মহিলা, তুমি সবকিছু জানো না। তুমি আমাকে কত যত্ন করো, কত ভালোবাসো। আমি তোমাকে একটা বড় উপহার দেব, কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে। না না, বিনিময়ে আমি তোমার কাছে কিছুই চাই না। তুমি শুধু বড় হয়ে ওঠো, তাহলেই হবে। আয়েশা পুকুর পাড়ে কাপড় পরিষ্কার করতে গেল। এদিকে জামিলা গেল সবুজের বাড়িতে। সবুজ ভাই, বাড়িতে আছো নাকি? একটু বেরাও, তোমার সাথে জরুরি কিছু কথা বলতে এসেছি। কি ব্যাপার জামিলা, সাত সকালে তুমি আমার বাড়িতে কেন এসেছো? তুমি আমার কত বড় ক্ষতি করেছো তুমি নিজেও জানো না। যখন জামালের সাথে আমার বিয়ে দিলে, তখন তো বলেছিলে মেয়ে অসুস্থ, কিছুদিন পরে মারা যাবে। এতদিন হয়ে গেল, মরার কোনো খবর নেই। সতীনের মেয়েকে আমি সহ্য করতে পারছি না। তুমি কিছু একটা ব্যবস্থা করো, ও যেন মেয়েটাকে দূরে কোথাও রেখে আসে। যখন তোমার সাথে জামালের বিয়ের কথা হয়েছিল, তখন ওর মেয়ে অনেক অসুস্থ ছিল। ডাক্তার বলছে আর বড়জোর কয়েক মাস আছে। কিন্তু এই মেয়ে যে এখনও বেঁচে থাকবে তা কে জানত? আমাকে একটা ভালো দেখে বুদ্ধি দাও তো। এই বুদ্ধির জোরে যদি আমার সংসারটাকে বাঁচাতে পারি। আমি বলছি এই মেয়েটাকে মেরে ফেলো, তা না হলে তোমার ঘাড় থেকেই মেয়েটা নামবে না। কি বলো? আমি কখনোই তা করতে পারবো না। একবার যদি জামাল জানতে পারে, তাহলে আমাকে জানে মেরে ফেলবে। আরে বাবা, জীবনে কিছু পেতে গেলে এসব তো করতেই হয়। এত ভাবনা চিন্তা করলে জীবন চলে না। মেয়েটাকে মেরে ফেলো, আমি যে ব্যবস্থা করার তা করে দেব। আমি তোমাকে আজ বিকেলে 1 বোতল বিষ এনে দেব। সে বিষটা তুমি দুধের সাথে মিশিয়ে মেয়েকে খাওয়াবে। কি আর করার, মেয়েটার ভাগ্যে যদি এভাবে মৃত্যু থাকে, তাহলে তাই হবে। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে, তখন বিষের বোতলটা দিয়ে এসো। শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তোমার স্ত্রী আর সবুজ মিলে মেয়েটাকে মেরে ফেলার চক্রান্ত করছে।
কি বলছো তুমি পাগলের মতো? না না, আমি বিশ্বাস করি না। সবুজ আমার খুব ভালো বন্ধু, ও কিছুতেই এ কাজ করতে পারে না। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আজ রাতেই তুমি প্রমাণ পেয়ে যাও। তোমার স্ত্রী তোমার মেয়ে আয়েশাকে এক গ্লাস দুধ খেতে দিও, কিন্তু খবরদার ভুল করেও ওই দুধ মেয়েকে খেতে দিও না। ওই দুধে বিষ মিশানো থাকবে। আমি জানি না তুমি সত্য কথা বলছো কিনা, কিন্তু মেয়েটাকে আমি খুব ভালোবাসি, আর মেয়েটার জন্য আমি বিয়ে করেছিলাম। আমি কখনো ভাবিনি ওর সৎ মা ওকে হত্যা করতে চাইবে। তুমি তোমার ঘরে যাও, তোমার স্ত্রী তোমার মেয়েকে দুধ খেতে দিও, তুমি তাকে বাধা দাও। মা, আয়েশা, তোমার জন্য দুধ গরম করে আনলাম, খেয়ে নাও মা। কি ব্যাপার মা, আজ আমার কাছে খুব অদ্ভুত লাগতেছে। হঠাৎ করে তুমি আমার জন্য গরম দুধ নিয়ে এসেছো। শুধু শুধু আমাকে ভুল বুঝো না। আমি সৎমা হলেও আমি তোমাকে ঠিকই ভালোবাসি। নাও মা, গরম দুধটা খেয়ে নাও, শরীরে বল ফিরে পাবে। না জামিলা, তুমি আয়েশাকে দুধ খেতে দিও না। আয়েশার শরীর খারাপ, দুধ খেলে ওর শরীর আরও খারাপ করবে। তুমি দুধটা খেয়ে নাও। আরে না না, এ কি বলছো? দুধ আমি আয়েশার জন্য নিয়ে এসেছি, দুধ আয়েশাকে খেতে হবে, আমি কেন খাবো? তোকে খেতে হবে। ভেবেছিস আমার মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলবে আর আমি জানতে পারবো না? কি বলছো তুমি পাগলের মতো? তুমি আমাকে ভুল বুঝতেছো। এখানে কিছু মেশানো নেই। কে তোমাকে কি বলেছে আমি জানি না, কিন্তু এই সব কিছুই মিথ্যা। আবার বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছিস, তাই না? আজকে আমি তোকে মেরে ফেলবো। কত স্বপ্ন নিয়ে আমি তোকে নিয়ে এসছি, আর তুই কিনা আমার মেয়েকে হত্যা করার চেষ্টা করছিস। বেইমানাক জায়গায় এই বাড়িতে নেই, এখনই বাড়ি থেকে বের হয়ে যা। আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোমার বন্ধু সবুজের বুদ্ধিতে আমি এসব কাজ করেছি। বিশ্বাস করো, মারতে চাইনি। এখন থেকে আমি আয়েশাকে অনেক ভালোবাসবো, আর কোনোদিনও ওর ক্ষতি করার চেষ্টা করব না। তুই এখনই এই বাড়ি থেকে বের না হলে গলা ধাক্কা দিয়ে তোকে বাড়ি থেকে বের করব। যাক, অবশেষে তোমার মেয়েটার জীবন বাঁচল। আমার কাছে এখন অনেকগুলো সোনার আলু জমবে। যাও, আলুগুলো বাজারে বিক্রি করে তোমার মেয়ের চিকিৎসা কর। কি বলছো তুমি? সোনার আলু ধরেছে? এ কি করে সম্ভব? বলছিলাম না আমি কোনো সাধারণ গাছ না। তোমার জন্য এই সোনার আলুগুলো আমার তরফ থেকে উপহার দিলাম। আমাদের আর কোনো দুঃখ নেই। এবারে আলুগুলো বিক্রি করে আমি তোমার ভালো চিকিৎসা করাবো। তুমি আবার স্কুলে যাবে, তোমার বন্ধুদের সাথে খেলা করবে।